বলে দিলে আসলে ওনাদের জন্য রয়েছে বাউন্সার রয়েছে, ওনাদের জন্য বাউন্সার রয়েছে, এক করে স্টেজে আসবে, আমার রেডি করা রয়েছে। আমি প্রত্যেককে নমস্কার জানাই। একটা সুবিধা বা অসুবিধা যাই বলি, সুবিধাই আমি ধরে নিচ্ছি। এর আগের দুটো আলোচনা প্র্যাকটিক্যালি দুদিকে গিয়েছে। আমি বাইরে মজা করছিলাম যে আমরা রাজনীতির লোকেরা এরপরে বলতে শুরু করলে আমরা একে অন্যকে যখন গুতগুতি করতে শুরু করবো খানিকটা স্ট্রিম লাইন হয়ে যাবে। আমি চেষ্টা করবো, যদিও খুবই লোভনীয় কন্টেন্ট, লোভনীয় টপিক, নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুটি সরকার কিভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমরা কি দেখবো, কি পড়বো, কি শুনবো তাতে লাগাম পড়ানোর চেষ্টা করে চলেছে। তা নিয়ে নিরন্তর অন্তত 3 ঘন্টা বকে যাওয়ার কন্টেন্ট ওনারা দুজনে আমাদের কাছে, আমার কাছে এই মুহূর্তে অন্তত মাথায় দিয়ে রেখেছেন। খাতায় নোট করলে 6 ঘন্টাও হয়ে যেতে পারে। খানিকটা সেই কথায় হয়তো পাকে চক্রে আসতে হবে, কিন্তু আমি চেষ্টা করবো আমার আগের দুজন বক্তাও যেরকম খানিকটা নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে খানিকটা ফিলোসফিক্যালি এই টপিকটিকে ডিল করার চেষ্টা করেছি, আমিও চেষ্টা করবো খুব সংকীর্ণতার মধ্যে না ঢোকার। এক হচ্ছে রাষ্ট্র, কঠিন শব্দ ওরা বুঝে দিয়েছে, দেখা যায় না কিন্তু ফিল করা যায়, উপলব্ধি করা যায়, বিলক্ষণ করা যায়। রাষ্ট্রযন্ত্র, তার ভূমিকা, রাষ্ট্র কি, লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি সব মিলিয়ে আমি যদি সেই লেনিনের কথা ইত্যাদি উৎসবের মধ্যে নাও যাই, প্রোডাক্ট অ্যান্ড ম্যানিফেস্টেশন অফ দি ইররিকনসিলিয়েবিলিটি অফ ক্লাস অ্যান্টাগনিজম, এসব আমাদের মার্ক্সবাদীদের বোঝাপড়া। গোদা কথায় বলতে গেলে এইটুকু আমরা সকলে একমত হব যে কিছু লোকের দ্বারা অল্প আরেকটি গ্রুপ অফ পিপল, কিছু লোকের দ্বারা আরো অনেক লোককে শাসন করা, আর একটু খারাপ ভাবে বলতে তাবে রাখা হাতিয়ার হচ্ছে রাষ্ট্র। নির্বিঘ্নে ওয়েপন ইন দ্য হ্যান্ডস অফ আ ফিউ টু রুল দ্য মেনি, খুব যদি গোদা করে আমরা বলার চেষ্টা করি। অর্থাৎ প্রথম কথাটা এখানে যে রাষ্ট্রযন্ত্র এসেনশিয়ালি খুব ডেমোক্রেটিক কোনো বিষয় না হওয়ারই কথা, খুব যে একটা গণতান্ত্রিক উপাদান তার মধ্যে আছে। রাষ্ট্র ব্যাপারটা ঠিক খুব গণতন্ত্রের প্রয়োজনে হয়েছিল, আমি ভালো খারাপ বলছি। রাষ্ট্র চিরকাল ছিল না, মানুষের চলার পথে মানুষের প্রয়োজনে রাষ্ট্রযন্ত্র তার বিভিন্ন হাতিয়ার ইত্যাদি তৈরি হয়েছে। আবার কোনো একদিন হয়তো থাকবে না, তাও হতে পারে, আমি মানে ভ্যালু জাজমেন্ট দিচ্ছি। কিন্তু যে উদ্দেশ্যে হয়েছে, তৈরি হয়েছে রাষ্ট্র বিষয়টি মানুষের সভ্যতার বিকাশে পথে, তা খুব গণতান্ত্রিক ভাবে তার উপাদান খুব গণতান্ত্রিক নয়, তার বেসিক এলিমেন্ট খুব গণতান্ত্রিক। এখন অনেক লোকের জন্য যে রাষ্ট্র কাজ করে, যে শাসক রাষ্ট্র চালানোর স্টিয়ারিং ড্রাইভিং সিটে বসে, সে যদি অনেক লোকের কথা বলে তাহলে রাষ্ট্র কোয়ার্সিভ ক্যারেক্টার, তার যে অত্যাচারী ক্যারেক্টার, সেটা খানিকটা মিনিমাইজড হয়, সেটা খানিকটা কমে আসবে, উবে যায় কোনোভাবে। আবার যদি শাসক আম্বানি আদানিদের হয়ে কাজ করতে শুরু করে, তাহলে রাষ্ট্রের চেহারা ওই যে আমি যে কারণে বললাম যে ওয়েপন ইন দ্য হ্যান্ডস অফ দ্য ফিউ টু রুল দি মেনি, অনেক লোকের উপর শাসন, শোষণ, নিপীড়ন চাপিয়ে দেওয়ার জন্য অল্প লোকের হাতে যে মোক্ষম হাতিয়ারটি আছে নির্বিঘ্নে তাদের জাগিরদারি চালানোর জন্য, তা হলো রাষ্ট্র। আম্বানি আদানিরা সংখ্যায় ফলত তাদের জন্য কাজ করতে যদি কোনো রাষ্ট্রকে বাধ্য করতে হয়, তাহলে সেই রাষ্ট্রের চেহারা, সেই রাষ্ট্রযন্ত্রের চেহারা ডেফিনেটলি অত্যাচারী, স্বৈরাচারী এবং তার আরো 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 বেশি গণতান্ত্রিক উপাদানগুলো কমিয়ে আনার মতো করেই সে চলবে, সেটাই হবে, সেটাই হচ্ছে, সেটাই হওয়ার কথা। এখন এর মধ্যে দাঁড়িয়ে আমাদের যা এই মুহূর্তের উপাদান যাদের সামনে আছে, আমি আম্বানি আদানিদের কথা বললাম, আমাদের ভারতে আমরা যা প্রত্যক্ষ করছি তার মধ্যে রাষ্ট্র শাসকের মতটাকেই রাষ্ট্রের মত এবং ইভেনচুয়ালি রাষ্ট্রের মতটাকে জনগণের মত হিসেবে এস্টাবলিশ করে দেওয়ার একটা বিপুল প্রচেষ্টা কতটুকু তার মধ্যে আমরা চলছি। রাষ্ট্রের একটা জায়গায় আমরা দেখতে পাই, মিছিল মিটিং করতে বিশেষত আমরা যারা বিরোধী রাজনীতির পরিসরে কাজ করি, আমরা তো প্রত্যহ টের পাই, সর্বাঙ্গে টের পাই। এই এখন
হরিয়ানা সীমান্তে কৃষকরা পাচ্ছে, সর্বাঙ্গে আজকেই দেখলাম পেটে পিঠে পেলেট ইত্যাদি ইত্যাদি। পুলিশ, মিলিটারি, গজাল, কাটা ইত্যাদি ইত্যাদি এসব যা আছে এগুলো থাকে, এটা রাষ্ট্রের একটা চিন্তা। কি দেখবো কি শুনবো নানান দেবে রাষ্ট্রযন্ত্র, এটা আলোচনা করতে এসে এই যে কি বলবো দৃশ্যশ্রাব্য টেনজিবল চোখের সামনে রাষ্ট্রের অত্যাচারী চেহারা, তার বাইরেও আরো কতগুলো কথা যেতে হয়। শাসক নিজের মতটাকে রাষ্ট্রের মতামত এবং ইভেনচুয়ালি নিজের মতটাকে কেবল রাষ্ট্র নয় জনগণের সমগ্রের মতামত হিসেবে দাঁড় করানোর জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যে অপকর্মগুলো হচ্ছে তার সপক্ষে একটা মান্যতার পরিবেশ তৈরি করে, একটা তার সপক্ষে একটা ইকোসিস্টেম তৈরি করার চেষ্টা করে। তার মধ্যে সিনেমা আছে, গান আছে, নাটক আছে, চারের পাতায় পোস্ট এডিটে লেখা জ্ঞানগর্ভ সন্দর্ভ আছে, সংবাদ মাধ্যমের একটা বড় অংশ আছে, অসংখ্য উদাহরণ আছে। এবং এক্ষেত্রে খুব আলাদা করা, মানে আমি যখন আলাদা করে বলবো, অক্ষয় কুমার যখন নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করেন হাতের সামনে পেয়ে যে আপনি আম খেতে আমটা খুলে খান, কি বলে খোসা ছাড়িয়ে খান না চিবিয়ে খান, সেটাও যেরকম একটা দেখতে কিরকম যেন খুশি লাগে। সুবোধ সরকারও যখন মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য চেয়ার মুছে দেন, আলাদা করে যায়, আলাদা করা যায় না তো খুব একটা, আমি ওই জন্য ওর মধ্যে যাচ্ছি না। কিন্তু সামগ্রিকভাবে যে শাসক এই প্রশ্নে কনফিডেন্ট নয় যে সে অধিকাংশ মানুষের কনফিডেন্স নিয়ে কাজ করছে, যে শাসক রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে এটা বোঝে, জানে যে আমি আসলে রুল অফ দ্য ফিউ ওভার দ্য মেনি তৈরি করার চেষ্টা করছি, সেই শাসক তার সপক্ষে ধরনের একটা বুদ্ধিজীবী নখদত্তহীন পারিতোষিকের কাছে বিক্রি হয়ে যাওয়া একটা ইকোসিস্টেম তৈরি করার চেষ্টা করে, যেটার মাধ্যমে আস্তে 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 এই কি দেখবো কি শুনবো কি বলবো এগুলো সবই হচ্ছে আসলে তার পার্ট। যে আমাকে পুলিশ মিলিটারি ব্যবহার করার দরকার পড়লো না, তুমি মিটিং মিছিল করবে, আমি মাঝখানে ব্যারিকেড দেবো, জল খাবার দেবো, এসব কিছু দরকার পড়লো না। তুমি ঘরে ঢুকে ঘরে বসে বসে তুমি যদি আমি যা খাওয়াতে চাইছি, যা গেলাতে চাইছি চামচে করে, সেটা যদি তুমি গিলে, খুব কঠিন কথায় যাবো না, আমরা যে সময়টা বড় হয়েছি, এখানে রাজন্না আছে, আমার কাছাকাছি বয়স, রাজনীতি আলাদা হতে পারে আমাদের, এই গোটা প্রজন্মটা আমরা, ধরেন আমার ছোটবেলা আমার মনে আছে একটা বিজ্ঞাপন, সেই সময় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রতিবাদ করেছিলেন, দার্শনিক ভাবে প্রতিবাদ করেছিলেন, কিন্তু ঠিক সিপিএম তৃণমূল কংগ্রেসের ব্যাপার ছিল না। একটা বিজ্ঞাপন খুব বিখ্যাত হয়েছিল, আপনার বাড়ি হোক আপনার পরিচয়, একটি সিমেন্টের কোম্পানির বিজ্ঞাপন, আপনাদের মনে থাকতে হয়েছে। মানে তুমি বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ালে কিনা সেটা তোমার পরিচয়, তুমি পড়াশোনা কতটা করলে, তুমি মানুষের জন্য কাজ কতটা করলে, রাত 3টের সময় অ্যাম্বুলেন্স দরকার পড়লে তোমাকে পাওয়া গেল কি পাওয়া গেল না, এইগুলো তোমার পরিচয়। তুমি একটা আহাম্বা গোদা গোছের বাড়ি বানিয়ে দিতে পারলে কিনা, এই দেশে ন্যাচারালি আম্বানির ওই বম্বের ওই বাড়িটা হয়েছে, ওইটা ওর পরিচয়। এই যে প্রতিনিয়ত মোবাইলে গেম ইত্যাদির মাধ্যমে কেবল আরো একা একা, দেখবেন আমাদের প্রজন্ম, আমাদের থেকে ছোট যারা, তাদের কাছে আরো জনপ্রিয় একা একা দৌড়ে যাওয়ার মোবাইল গেম, একা একা কয়েন কালেক্ট করতে করতে দৌড়াচ্ছে, ডান দিকে বাঁ দিকে তাকালে খাদে পড়ে যাবে, কয়েন কালেক্ট করতে করতে দৌড়াচ্ছে। আত্মকেন্দ্রিকতার পার্টি প্রথম থেকে এই আমাদেরকে ভাঙতে শুরু, কি দেখছি কি শুনছি কি বলছি। আমার আগে বক্তারা তারা বিশেষত মনোযোগী বক্তাগুলো দীর্ঘ কিভাবে গোটাটা অপারেট করে বলেছে। এবার আস্তে আস্তে তার মধ্যে যখন আমি একা হলাম, তখন আমাকে এসে বোঝানো হলো যে তুমি চাকরি পাচ্ছ না কারণ বেটা মুসলমানরা এসে তোমার চাকরি নিয়ে নিয়েছে। আমাকে এসে বোঝানো হলো যে তুমি চাকরি পাচ্ছ না কারণ তোমারই মতো বিপদে পড়ে থাকা অন্য কোনো একটি মানুষ, তার পরিচয়টা আলাদা হতে পারে, তার ভাষা আলাদা হতে পারে, তার অন্য কিছু আলাদা হতে পারে, কিন্তু সে আসলে তোমার মূল শত্রু। আদানি আম্বানিরা তোমার মূল শত্রু নয়। এই যে পরিসর, এইভাবে আস্তে 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 ওই যে নোয়াম চমস্কির কথা ছিল ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট, এই যে আস্তে আস্তে নিজের কথার আলথুজারের কথা বলা যেতে পারে কিভাবে আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস তৈরি হয়, গ্রামসির কথা বলা যেতে পারে কিভাবে আধিপত্য নির্মাণ হয়। এই মতামতের সপক্ষে মান্যতা তৈরি করা, এবং এরই অন্য অংশটি হচ্ছে যে শাসককে প্রশ্ন করছে তাকে আসলে, যে শাসকের বিরুদ্ধে তাকে রাষ্ট্রের বিরুদ্ধে বলে দাগিয়ে দাও, এবং ইভেনচুয়ালি তাকে দেশের মানুষের বিরুদ্ধে বলে দাগিয়ে দাও। নরেন্দ্র মোদীর বিরোধিতা করা,
ভারতের গরিব মানুষের বিরোধিতা করা নয়, মমতা ব্যানার্জির বিরোধিতা করা, বাংলার গরিব মানুষের বিরোধিতা করা নয়। মমতা ব্যানার্জি মিনিস্কিউ একটি অঙ্গরাজ্যের মধ্যে তিনি যা খেলা দেখান তার পরিসর সীমিত। নরেন্দ্র মোদীর হাতে আরো অনেক কিছু আছে, সে ন্যাচারাল অনেক খুলে ব্যাটিং করতে পারে আস্তে, যে কারণে এই প্রক্রিয়াটিও খুব নতুন কিছু নয় এবং খুব কি বলবো মানে অপরিচিত কিছু নয়। যে কারণে ভগৎ সিং বলুন বা চে গুয়েভারা বলুন বা হোচিমিন বলুন বা লক্ষ্মী সাইগল বলুন, পৃথিবী জুড়ে শ্রেষ্ঠ দেশপ্রেমিকরা কমিউনিস্ট হওয়া সত্ত্বেও শাসকের বিরোধিতা করার কারণে চিরকাল তাদেরকেই সব থেকে বেশি দেশদ্রোহী তকমায় পরিণত হতে হয়েছে। আমি যে কথাটা বলার চেষ্টা করছি, অবশ্যই পশু খামারের কথা বলবো, রাজনীতির বিতর্কের এই জায়গাগুলো তো থাকেই, এবং আমি শুরুতেই ওই কারণে ডিসক্লেমার হিসেবে বলেছি যে এমনকি বামপন্থীরা কখনো কোনো সরকার চালানোর দায়িত্ব পেলেও রাষ্ট্রযন্ত্র যে এসেনশিয়ালি একটি কি বলবো তার গণতান্ত্রিক উপাদান যে খুব বেশি নেই, সেই কথাটি মিথ্যা হয়ে যায়, খানিকটা মিনিমাইজড হতে। কোয়াশা না চাইলে সিপিএম ক্ষমতা এলো মানে কি পুলিশ থাকলো না, মিলিটারি থাকলো না, ইউএনপিএ থাকলো না, আর থাকে তো। কিন্তু তার মানে আবার মুড়ি মিছরি একদল করে দিলে প্রশ্ন আছে। বামপন্থীরা যে রাষ্ট্রযন্ত্রের মুখে যে রাষ্ট্রযন্ত্রের অধিকার করে আছে, আর আরএসএস যে রাষ্ট্রযন্ত্র অধিকার করে আছে, তাহলে যে যায় লঙ্কায় সবই সেই হয় রাবণ ইত্যাদি ইত্যাদি বলে দিলে আসলে যেটা হয়, আজকে সকালবেলা আমি দেখেছি, আপনারাও হয়তো কেউ কেউ দেখেছেন, বিশ্ব হিন্দু পরিষদ তারা কলকাতা হাইকোর্টে একটি মামলা ঠুকেছে। শিলিগুড়িতে একটি চিড়িয়াখানায় দুটি সিংহ এবং সিংহীকে এদের রাখা হয়েছে সম্প্রতি। সিংহটির নাম আকবর এবং সিংহীটির নাম সীতা। এবং সিংহরা ন্যাচারালি বিশ্ব হিন্দু পরিষদের নিয়ম জানে না, এই সিংহটি এবং সিংহীটি প্রেম করতে শুরু করে দিয়েছে। সিংহদের দৌড় কত, আলিপুর চিড়িয়াখানায় গেলে দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় 3টি সিংহ শাবকের জন্ম হয়েছে, বড় বড় বোর্ড ছিল না। সেই সিংহরা বিশ্ব হিন্দু পরিষদের নিয়ম জানে না, আকবর এবং সীতা প্রেম করতে শুরু করে দিয়েছে এক খাঁচার মধ্যে। বিশ্ব হিন্দু পরিষদ সিংহের নাম পাল্টাতে হবে, সীতার নাম পাল্টাতে হবে বলে আজকে কলকাতা হাইকোর্টে মামলা করেছে। আরএসএস এর হাতে রাষ্ট্রযন্ত্র পড়লে কি দেখবো, কি শুনবো, কি বলবো, লাগাম কতদূর যেতে পারলে এই ধরনের নির্বুদ্ধিতার সামনে আমাদের দাঁড়াতে হবে। সমাজে রাজনীতি করছে, লাফাচ্ছে, ভ্যালেন্টাইন্স ডে দিন যুগলদের হাত ধরে টানাটানি করছে, সমস্ত রকম বলছে গোমূত্র খেলে ক্যান্সার সেরে যায়, এরাই আশেপাশে আছে, এরাই তো করছে। এই ধরনের ফেজ আসে, আমি খুব বাড়াবো না, পরের বক্তারা আছেন তারা আমার ধারণা যৎপরমাস্তি তারাও তাদেরকেও সুযোগ দেওয়া উচিত গালিগালাজ করার। এখন কথা হচ্ছে যে এই ধরনের ফেজ আসে যেখানে নির্বুদ্ধিতার জয়, নির্বুদ্ধিতার ডমিনেন্স শুভ বোধের উপরে দাঁড়িয়ে হবে। আমি কিন্তু বামপন্থা শব্দটা ইচ্ছা করেই ব্যবহার করলাম। আমি যুক্তিবাদের কথা বলছি, আমি গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলছি, আমি ধর্মনিরপেক্ষ চেতনার কথা বলছি, আমি শুভবোধের কথা বলছি, যা কিছু প্রগতিশীল তার কথা বলছি। তাতে দুটো জিনিস, তাতে আমি সিপিআইএম এর কর্মী, আমার সাথে দুটো জিনিস না মিললে মিলল না, অসুবিধা নেই। কিন্তু সামগ্রিকভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যেভাবে 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 মানুষের মন, মানুষের বোঝাপড়া, মানুষের মস্তিষ্ককে শুকিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে। আপনি ব্রডকাস্টিং বিলের দিকে তাকান, এখন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাড়তি বিপদ। এই যে যেই আমি ব্রডকাস্টিং বিল বলতে যাব, সজলদা ছ্যাদ করে উঠবে যে কেন ওখানে যে অমুক ভোটের দিন যে তৃণমূল সব এসে সাংবাদিকদের পেটাবো, তখন আবার অরুণদা বলবে যে না তৃণমূল ওই করেছে, বিজেপি তো অমুক রাজ্যে তাই করেছে। কথাটা হলো যে সজলদাও ঠিক বলছে, অরুণদাও ঠিক বলছে। বিজেপি এবং তৃণমূল দুটোকে কোনোটাকেই কোনোটার থেকে আলাদা করা যাচ্ছে না, কারণ দুটোই হ্যাঁ ঠিক। বিজেপি, তার পিছনে আরএসএস, একেবারে প্রকাশ্যে গোলওয়ালকার মুঞ্জে হেডগেওয়াররা তারা হচ্ছে যে হিটলার মুসলিমির থেকে ফ্যাসিবাদের পাঠ নিয়ে এসে ভারতীয় পরিস্থিতিতে, ভারতীয় পরিবেশে কিভাবে ফ্যাসিবাদের প্রয়োগ হতে পারে, তার কি চেহারা, হিন্দুত্ব ইজ আ পলিটিক্যাল প্রজেক্ট, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ হিন্দুইজম অ্যাজ আ রিলিজিয়ন, ইত্যাদি ইত্যাদি, সাভারকারের কথা এসব আছে। তৃণমূলের এত লিখিত পড়িত এইসব গল্পগুলি, কিন্তু মোডাস অপারেন্ডি তো এক। সমস্যাটা হয়ে যাচ্ছে এইখানে, তৃণমূলকে যে খুব আলাদা করে আমি ধরবো যে বিজেপির থেকে, যে তৃণমূলকে দিয়ে বিরাট গণতন্ত্রের জয়যাত্রা হবে, তৃণমূলের পিছন পিছন আমরা লেগে পড়বো। সমস্যাটা হয়ে যাচ্ছে যে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে 2024 সালে 2023 সালে শেষে দাঁড়িয়ে বলছেন বিজেপিটা খারাপ কিন্তু আরএসএসটা ভালো। মমতা ব্যানার্জি এসে দাঁড়িয়ে সেই একই রকম ভাবে, আসল কথাটা হলো পশ্চিমবাংলার মতো রাজ্য
যেখানে দীর্ঘ প্রগতির লড়াইয়ে রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, রামমোহন সিপিআইএম করতেন না, আমরা কোনোদিন দাবি করি। পশ্চিমবাংলার মতো রাজ্য তাকে দীর্ঘ তার লড়াইয়ের ইতিহাস, তার প্রগতির ইতিহাস, তার ভিন্ন মত, স্বকীয় স্বতন্ত্র মত জানানোর ইতিহাস আছে। হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া ডাজ টুমরো কথাটা কোনো বাঙালি বলে, কিন্তু সেই রাজ্যে এসে দাঁড়িয়ে এখন খুব আলাদা করা যাচ্ছে না। তার কারণ বামপন্থা, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক যা বোধ আমাদের গত 100, 200, 300 বছরের ইতিহাস আমাদেরকে দিয়েছে, তার একটা বড় শিকড় 20 শতক ইত্যাদি ধরলে বামপন্থী আন্দোলন। সেই বামপন্থী আন্দোলনেরও সম্ভবত সব থেকে বড় স্টেক হোল্ডার আমি যে রাজনৈতিক দলটি করি, সিপিআইএম, সেই সিপিআইএম এবং তার আশপাশের এমপি, তার তৈরি করা পরিষদটি। কিন্তু এই সিপিআইএম এর উপর আক্রমণ হলে এক জিনিস যেটা হচ্ছে, সেটা তো এই সামগ্রিক গণতান্ত্রিক মূল্যবোধটার উপরে আক্রমণ হচ্ছে। এবং এটা যেমন ভাবে হচ্ছে খুব আলাদা করা যাচ্ছে না। যারা দিল্লির দিকে আঙুল দেখিয়ে অত্যন্ত জোর গলায় বলছেন যে খুব খারাপ হচ্ছে ইত্যাদি, খুব আলাদা করা যাচ্ছে না তাদেরকে দিল্লিওয়ালাদের থেকে। এই কারণে পশ্চিমবাংলায় আমরা যারা গণতন্ত্রের কথা বলছি, পশ্চিমবঙ্গে আমরা যারা কি দেখবো, কি শুনবো, রাষ্ট্রযন্ত্র লাগাম দিতে পারবে না, এই কথাটা বলার চেষ্টা করছি। আমাদের জন্য কাজ আর একটু কঠিন হয়ে যাচ্ছে, এখান থেকে আমাদের বেরোতে হবে। আমি শেষ করবো কেবল এই কথা বলে যে চিরদিন এই জিনিস চলবে। যারা ভাবছেন যে অক্ষয় কুমারকে দিয়ে আম খাওয়ানোর প্রশ্ন করিয়ে আর মন্দির মসজিদ করে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দামের প্রশ্নটা চিরদিনের জন্য আস্থা করে পাঠিয়ে দেওয়া যাবে, তারাও ভুল ভাবছেন, ইতিহাস তাই বল। আবার যারা ভাবছেন যে 500 টাকাটা 1000 টাকা করে দিলে সন্দেশখালীর মহিলাদের উপর যে নারকীয় অত্যাচার সেটাকে কবরে পাঠিয়ে দেওয়া যাবে, তারাও ভুল ভাবছেন। ইতিহাস প্রমাণ করেছে, বারবার ইতিহাস প্রমাণ করেছে। আমাদের এখন এই মুহূর্তে বিকল্প ভাষ্য গঠনের কাজ। এই শেষ কথাকে আমি খানিকটা আপনাদের অনুরোধ করব, আমি এই জায়গাটিতে জোর দিতে চাইছি যে যা চলছে, যারা চালাচ্ছেন, যেভাবে চালাচ্ছেন, তার মধ্যে দাঁড়িয়ে পুলিশ মিলিটারি ব্যবহার এবং একই সাথে ওই যে বললাম বুদ্ধিজীবী মিডিয়া ইত্যাদি ইত্যাদি কেন্দ্রিক এই এক সাংবাদিক দেখছিলাম 18 সালে টুইট করেছিলেন আমি কোনো দলে যোগ দেব, রাজ্যের মুখ্যমন্ত্রী তার শো ছেড়ে বেরিয়ে চলে গেছিলেন। সেই সাংবাদিক সুন্দর এখন তৃণমূলের রাজ্যসভা এমপি হিসেবে হাজির হচ্ছে, ওদের মনোনয়ন ইত্যাদি হয়ে গেছে। কেনা চায় এবং এভাবেই কেনা। এই এখান থেকে জনজাগরণ, বিকল্প কথাগুলো, রুজি রুটির কথা, সম্প্রীতির কথা, মিলেমিশে বাঁচার কথা, এই কথাগুলো নিয়ে মানুষের এগোনো সব থেকে বেশি জরুরি। মানুষ যদি তার বেঁচে থাকার প্রত্যেক দিনের দাবি দাওয়া নিয়ে এগোতে পারে, তাহলে রাষ্ট্রযন্ত্রের লাগামও শিথিল হবে। কি দেখবো, কি শুনবো, কি বলবো ইত্যাদি ইত্যাদি, এই যা টোটাল সোশ্যাল মিডিয়া ইত্যাদি ইত্যাদিকে ব্যবহার করে বলতে বলতে আমার মনে পড়লো, আমি আর নতুন কথায় ঢুকবো না, আমি যে আখি দাস নামে এক ভদ্রমহিলার কথা আপনাদের মনে আছে কিনা জানি না, বছর 2 আগে মিডিয়ায় অল্প 3-4-5 জন্য ভদ্রমহিলা তার খবর এসেছিল। তৃণমূলের বর্ধমানের এমএলএ ছিলেন, সম্ভবত তার পুত্র বধূ ফেসবুকে কাজ করতেন, ফেসবুকের এশিয়ার কোনো একটি সেকশনের কোনো একটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তার সম্পর্কে করে নির্দিষ্ট অভিযোগ প্রমাণ সহ বোঝা গিয়েছিল যে তিনি 2016 সালে ফেসবুক যাতে পশ্চিমবঙ্গের তৃণমূলের সপক্ষে তার অ্যালগরিদমকে সাজায় এবং 2019 সালে বিজেপি যাতে তার সপক্ষে ফেসবুক যাতে বিজেপির সপক্ষে তার অ্যালগরিদমকে সাজায়, তার মতো করে তিনি অপারেট করেছিলেন, ভিতরের এই কাজকর্ম ইত্যাদি ইত্যাদিগুলো তিনি করেছেন। আমাদের বলবো কথা আমরা বলে যেতে পারি, কিন্তু আমাদের তো লোকেট করতে হবে যে কারা করছে, কিভাবে করছে এবং এখান থেকে পরিত্রাণের উপায় কি। এই পরিত্রাণের রাস্তায় বিকল্প কথা, বিকল্প ভাষ্য, রুজিরুটির প্রশ্নগুলো উঠে আসুন। আমরা প্রত্যেকে সেই সত্যে পাঠানোর কাজ করব। আশা করি এই কয়েকটা কথা বলে আমি প্রত্যেককে নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি। আর আগেই আমি খানিকটা দুঃখ প্রকাশ করছি, আমি পুরোটা ভাবতে পারবো না, আমি আমাকে একটু আগে পালিয়ে যেতে হবে। ফলত সজল দায়, ভরত দা বা রাজন দাদা যা যা পাল্টা যে তীরগুলো মারবো ওইগুলো সব শোনার অবস্থায় থাকতে পারবো, ঠিক আছে? না না, আমি একটু শ্রীরামকে থাকতে বলবো 5টা মিনিট। আচ্ছা বল। ওপেন ফোরাম। হ্যাঁ, আমি প্রশ্ন নেব। 2-3টে প্রশ্ন আপনারা করতে পারেন। সেই জন্য সুইয়ারের যদি কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ
জলমানের সমস্যাটা হলো এই দিকে যাচ্ছে। একটু দাঁড়িয়ে প্রশ্নটা তুলতে পারো। সেটা পরে সেটা লাস্টে বল কি প্রশ্ন আছে? বাবুকে নিয়ে প্রশ্নটা রয়েছে এবং সঙ্গে সৃজনও তার সাথে যুক্ত হয়ে যায়। দু ধরনের অ্যালগোরিদম হয়, একটা পুঁজির অ্যালগোরিদম আর একটা কি মানুষের অ্যালগোরিদম। যে অ্যালগোরিদমের কথা কার্ল মার্কস বলেছি, তা আমরা দেখি কর্ণাটকের নির্বাচন সিস্টেম, আমি ভুল বলে তুমি আমায় সংশোধন করে দেবে। কর্ণাটকের নির্বাচন হাতে গরম প্রমাণ যে তথাকথিত এলিট ইনস্টিটিউশনে যারা পড়াশোনা করেছে, তথাকথিত একটি এলিটিজমের ধারে কাছে যারা গেছে, তারা হই হই করে বিজেপি দিলে গেছে। আর যত খেটে খাওয়া, যেমন আমার বাংলার খেটে খাওয়া মানুষ, কর্ণাটকের খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু এক ধাক্কায় বলে দিয়েছে না, বিজেপিকে মানবো না। সেটা বলেছে কেন? তাদের বুকে লাগে, ভারতীয় কালচার সেটা বলে দিয়েছে। ফলে এটাকে এক ধরনের এলিটিজমের চর্চা, যে এলিট ইনস্টিটিউশনে যারা পড়াশোনা করেছে তারাই বিজেপি বিরোধিতা থাকে, বিজেপি বিরোধিতা পতাকা নিয়ে হাঁটছে, বাকিরা হাঁটছে না। না না, আমার মনে হয় না এই কারণে। কারণ মানে আমি সীতারাম ইয়েচুরি আর অরুণ জেটলি একই জায়গায় পড়াশোনা করেছে, ফলত এটা ঠিক ওইভাবে হয় না। আরেকটা বিষয় তোমার যেটা বলার আমার ভীষণভাবে হয়েছে, কার্ল মার্কস তার গোর্খা ক্রিটিক অফ দ্য গোর্খা প্রপোজালে বলেছিলেন রাষ্ট্রকে শুকিয়ে মারতে হয়। তা সিপিএমের 34 বছর গভর্নমেন্ট ছিল, সিপিএম রাষ্ট্রে যায়নি, সেটা ঘটনা। কিন্তু বামফ্রন্টের প্র্যাকটিসের মধ্যেও কি রাষ্ট্রকে শুকিয়ে মারা কোনো ধরনের কোনো জায়গা ছিল না। বামফ্রন্ট রাষ্ট্রকে শুকিয়ে মারার জন্য পশ্চিমবঙ্গে ভোটে লড়েনি বা সরকারে আসা ইত্যাদি ইত্যাদির চেষ্টা করে। নির্দিষ্টভাবে বামপন্থীরা বলেছিল যে আমরা সাময়িক রিলিফ দিতে চাই মানুষকে, সেই কাজই করার চেষ্টা করেছে, যতদিন পেরেছে করেছে। একটা সময় পরে পারেনি, মানুষ পরিত্যাগ করেছেন, তখন বামপন্থীরা সরকার থেকে, পশ্চিমবঙ্গের সরকার চালানোর দায়িত্ব থেকে সরে গেছে। কিন্তু আমরা সব মিলিয়ে অবশ্যই, আমি তৃণমূল বা কংগ্রেসের কথা বলতে পারবো না, খালি চোখে থেকে বোঝা যায় ভারত দেশটা স্বাধীনতার পরে যে চেহারায় ভারতের মানুষ পেয়েছিল সেটা পাল্টানোর চেষ্টা করে দুটি ফোর্স। এক হলো আরএসএস, বিজেপি, তাদের নির্দিষ্ট পরিকল্পনা আছে, তারা ভারতকে কিভাবে দেখতে চায়, হিন্দুস্তান ইত্যাদি ইত্যাদি, তাদের একটা ভিশন আছে। আর আমরা কমিউনিস্টরা স্বাধীনতার পরে পাওয়া ভারতবর্ষকে রূপান্তরিত করতে চাই সমাজতান্ত্রিক দেশে। আমরাও ভারতের ট্রান্সফরমেশন করতে চাই। সেই করার পথে এই ধরনের ভোটে লড়া, মানুষের কাছে পৌঁছানো, সরকারে আসা, এগুলো ধাপ, কিন্তু এগুলো ফাইনাল নয়। এগুলোর কাজের ভিত্তিতে বিপ্লবের কাজ কি হলো না হলো, এই কনক্লুশনে চলে আসা আমার ধরনের টুবার নিয়ে। একটা ব্যক্তিগত, হ্যাঁ, একটা তোমার, আমি খুব লম্বা বলে দিচ্ছি সবাই বলেছে। আমার দুটো ছোট ছোট প্রশ্ন। একটা হচ্ছে যে তোমরা অনেক রকম ভাবে ভারতবর্ষের ট্রান্সফরমেশন দেখতে চাও, করতে চাও, করতে চাও। 34 বছর তোমরা পশ্চিমবঙ্গে শাসন করেছো। 34 বছর মানে প্রায় 3টে যুগ। তোমরা আবার যুক্ত শব্দগুলোকে মানে জানি না, সত্যি আবার বলছে। হ্যাঁ, এবারে হচ্ছে একটা সময় পার্লামেন্টে তোমাদের প্রায় 60 জন এমপি ছিল। এই 34 বছরে তুমি কি করেছো? এবং পার্লামেন্টে যখন তোমার 60 জন এমপি প্রায় ছিল সারা ভারতবর্ষ থেকে, সেদিন কি করেছো? সেদিন যদি কিছু করতে, তাহলে আজকে ভারতবর্ষের চেহারা এরকম হতো না, আজকে বাংলার চেহারা এরকম হতো না, তুমি শূন্য হয়ে যেতে না। তারপরে তুমি নতুন করে আবার গড়ার স্বপ্ন কি করে দেখো? তোমার এই সাহসিকতা। 2 হচ্ছে, আমি বিশ্বাস করি সৃজন তুমি ধর্মনিরপেক্ষ। হ্যাঁ, ভেরি গুড। পাসপোর্ট আছে, আচ্ছা, সেখানে একটা কলম থাকে, রিলিজিয়ানটা লিখতে হয়, সেখানে তুমি কি? আমি যেখানে বাধ্য হই, হিন্দু ছাড়া অন্য কিছু লেখার অপশন নেই, সেখানে আমি হিন্দু লিখতে বাধ্য হই। না হলে আমি নন-বিলিভার, অ্যাথিস্ট, ধর্মনিরপেক্ষ হবে কেন? এটাই বোঝাতে চাইছি। ধর্মনিরপেক্ষ মানে আরে ও ঠিক আছে, এটা আমরা ওপেন করা। ধর্মনিরপেক্ষ মানে ধর্মবিদ্বেষী না। সজলদা পয়েন্ট প্রশ্ন করেছে, আমি সজলদাকে অনুরোধ করব। সজলদা প্রথম প্রশ্নটা বলো, কিন্তু ব্যক্তিগত ছিল না। ঠিক, সজলদার পার্টি দিল্লিতে ক্ষমতায় আছে, তোমরা পাসপোর্ট থেকে শুরু করে সমস্ত কিছু মানি না। আমরা ধর্মনিরপেক্ষতা, ওই অপশনটাও থাকবে যে অ্যাথিস্ট বা হিউম্যানিস্ট ধর্ম পালন করবে, সেটা অন্য কথা। তুমি আমাকে বলো প্রথম প্রশ্নটার উত্তর, যেটা 34 বছরে করোনি, এখন সেটা স্বপ্ন দেখছো, এটা কি মানুষকে ভুল বোঝাবে না? একটা ছোট কথা সজলদা, সেটা হচ্ছে যে এটা তো একটা দীর্ঘ, এবং আমি আজ সকালের ভাড়াটা করতে চাই না।
সেটা হচ্ছে আমি দুটো কথায় ছোট করে বলি। সজলদা ওই যে 60 জন এমপি বামফ্রন্টের ইত্যাদি বলেছিল, সজলদা মাঝে মধ্যে ওর কথা শুনি, সজলদা 60 জন এমপি ইত্যাদি বললো, সেটা 2004 সাল, মানে বামফ্রন্টের শাসনকালের কতদিন হয়, 27 বছরের মাথায় পশ্চিমবাংলার মানুষ 60 জন এমপি, তার মধ্যে 35 জন পশ্চিমবঙ্গ থেকে করেছে। অর্থাৎ 60 জন এমপি পাওয়াটা 34 বছরের কাজের নিরিখেই হয়েছে। এক। দুই হচ্ছে যে আমি তো এটা তো একটা বিরাট বিতর্ক, আমার ধারণা এটা আজকের বিষয় না 34 বছরে সিপিআইএম কি করেছে না করেছে। আমি বলে একটা ছোট্ট কথা বলতে পারি, বামফ্রন্টের ওই 60 জন এমপি তখন মনমোহন সিং এর সরকার ইউপিএ 1 চেঁচামেচি করে 100 দিনের কাজ বলে একটা প্রকল্প আদায় করে এনেছিল দিল্লিতে। সেই 100 দিনের কাজের প্রকল্পটা এখন 100টা লোক টাকা ইত্যাদি লোককে দেখাতে পারবে না, সেই দিকেই কাজ করে। তুমি 100টা লোককে দেখাতে পারবে, এটা তুমি তৃণমূলের অভ্যেস স্বাভাবিক হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি এইটুকু বলছি যে ওইটা গরিব মানুষের জন্য আনা প্রকল্প ছিল, তো সেই প্রকল্পটা বামফ্রন্ট আদায় করে এনেছিল। এটা যদি বিজেপি এখন বাংলার মানুষকে 100 দিনের কাজের টাকাটা অবশ্যই শ্বেতপত্র দেওয়ার পরে হয়েছে সেই সরকারে সেটা আমাদের পার্টির তখন সিদ্ধান্ত ছিল। এই নিয়ে অসংখ্য পক্ষে বিপক্ষে বিতর্ক আছে, আমি নিশ্চিত আজকে সেটা বিষয় নয়। আমরা অন্য কোনো দিন রায় বাহাদুর রমাইকে আমি ডেফিনেটলি অনুরোধ করবো, আমি থাকবো, সজলদাও থাকবে, আরো কেউ যদি থাকে 34 বছরের কি করিয়েছে একদম ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ সৃজনদা।